আমি জিতলে প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিশুদ্ধ জল পৌঁছানোর ব্যবস্থা করে দেব। সব কাঁচা রাস্তা পাকা করে দেবো, প্রতিটি রাস্তায় ড্রেন তৈরি করে দেবো, স্বচ্ছ প্রশাসন, প্রতিটি পঞ্চায়েত ও ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র, উন্নত হাসপাতাল, শিক্ষা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। বুধবার দুপুরে বাগুইআটি মেট্রোপলিটন প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন 151 সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সমাজসেবী নারায়ণ দাস। আপনি আজকে স্বাগত। আমি নির্দল প্রার্থী থেকে জানিয়েছি আমি কিন্তু জনসংগ্রাম মঞ্চের কর্তৃক মনোনীত প্রার্থী। আপনার বক্তব্যটা থেকে একটু বলেন। আমি নারায়ণ দাস, পেশায় আইনজীবী, বর্তমানে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য। ব্যক্তিগত পেশাগত জীবনে আমি জেলা আদালত থেকে কর্মজীবন শুরু করি। বর্তমানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে আইনজীবী হিসাবে আমার পেশা নির্ভর করি। আমি 2026 আসন্ন বিধানসভা নির্বাচনে 151 সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জনসংগ্রাম মঞ্চ এবং মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া, পাশাপাশি আরো কিছু ছাত্র যুব ও বিভিন্ন স্তরের গণতান্ত্রিক সংগঠন দ্বারা সমর্থিত মনোনীত নির্দল অর্থাৎ সর্বসাধারণের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচনে আমি আশাবাদী যে সোনারপুর উত্তরের বাসিন্দারা আমাকে গ্রহণ করবেন এবং আমি বিজয় লাভ করব। ওয়াই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি সুরক্ষা কিংবা বিভিন্ন মানে পঞ্চায়েত লেভেল থেকে পঞ্চায়েত প্রধান বা সমিতির কোন সদস্য, তারা দেখবেন সিকিউরিটি নিয়ে ঘুরছে। কার টাকা মোছায় আপনি ফুটুনি করছেন? জনগণের ট্যাক্সের টাকায় যে পুলিশকে বেতন দেওয়া হয়, সেই বেতনের টাকা নিয়ম হয়েছে পার্সোনাল সিকিউরিটি পেলে তাকে দেওয়া উচিত। কিন্তু খেয়াল করে দেখবেন রাজ্যের বিভিন্ন বা কেন্দ্রীয় বিভিন্ন দলগুলি এত ফান্ডের টাকা আসে কোথা থেকে? আপনারা জানেন এই ফান্ডে অডিট ঠিক মতো হয় না। 2000 টাকার নিয়ম হয়েছে জনপ্রতিনিধি আইন অনুযায়ী 2000 টাকার বেশি যদি কেউ ডোনেশন দেয় সেটা ক্যাশে দিতে পারবে না। তাহলে আমি এখন দাবি তুলছি আরটিআই যে এটা নেই কেন? রাজনৈতিক দলের এই যে এত হাজার হাজার কোটি টাকা তার অপব্যবহার করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্রয় করা, ভীতি প্রদর্শন করা এবং একটা মেকি ফলস বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করা, কিছু কিছু সংবাদপত্রকে, সংবাদ মাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা করা, জনগণকে ভয় দেখানো বা প্রভাবিত করা, কিংবা এই সামান্য বিভিন্ন সিন নামে বিশ্রী কাজ করা, ভাতা দিয়ে মানুষের সাংবিধানিক অধিকার হরণ করার যে ষড়যন্ত্র, এটা আমি মনে করি না জনবল আর অর্থ বল দেয়। এটা দরকার, এটা পরিবর্তন দরকার। তাই দরকার মনোবল, তাই দরকার স্বচ্ছতা, তাই দরকার প্রতিবাদী হওয়া, তাই দরকার একত্রিত হওয়া। মনে রাখবেন, হাতের 5টি আঙুল যদি একত্রিত না হয় মুষ্টি হয় না, আর মুষ্টি না হলে আপনি কিছু প্রতিরোধ করতে পারবেন না বা কোনো খাওয়া বা লেখার কাজটাও করতে পারবেন না। সেইভাবে মানুষকে একত্রিত হতে হবে, ভয় ত্যাগ করতে হবে। মৃত্যু আপনার যে কোনো দিনই হতে পারে, সেটা আপনিও জানেন না, অন্য কেউ বলে দিতে পারে না। সুতরাং মৃত্যুর ভয় যারা করে তারা কাপুরুষ, ভীরু, তারা অজ্ঞ, তারা অর্বাচীন, তারা এই সংবিধানের কাছে একটা করুণার পাত্র হয়ে আছে। কিন্তু তা নয়, সংবিধান তাকে সমান অধিকার, সমান সুযোগ দিচ্ছে। সেই সুযোগকে একত্রিত করবার, সচেতন করবার কর্মসূচি আমি বিগত 1 বছর ধরে শুরু করেছি।
এবং স্বচ্ছতা জয়ের প্রতীক। দূরবীন মানে কোনো চাতুরতা নেই, কোনো ছলনা নেই, একেবারে যা সত্যি সেটাকে তুলে ধরা। প্রত্যেক ক্যান্ডিডেট যারা নির্বাচনে দাঁড়াচ্ছেন তাদের কিছু না কিছু সামাজিক কাজকর্ম তারা সামনে তুলে ধরছে। আপনার সামাজিক কাজকর্মগুলো আমার সামাজিক কাজকর্মের ফর্দ দিয়ে আমি নিজের আত্মপ্রচারে বিশ্বাস করি না। সোনারপুর উত্তরের যে কটি সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল আছে, প্রত্যেক স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক আজকে বলতেই হয়, আমি যে গাড়িতে আসি হঠাৎ ড্রাইভার বলছেন, স্যার আপনি, আমরা চিনলাম না, বলছে আমার আমার ছেলেকে আপনি পড়িয়েছেন স্যার, হরিনাবি হাই স্কুলে আপনি পড়িয়েছেন, আপনি রবিবার নিজের কর্মজীবন ব্যক্তিগত জীবন বাদ দিয়ে শনিবার রবিবার পরিবার বাদ দিয়ে আপনি আমাদের পরিবারের ছেলে মেয়েদেরকে উন্নত করবার জন্য পড়িয়েছেন। তো আমি গর্বিত আপনার কাছে নিয়ে যেতে পারছি। এটাই প্রমাণ করে যে নারায়ণ দাস সারা রাজ্য জুড়ে 100 থেকে 150টা হাই স্কুলের লক্ষাধিক শিক্ষার্থীদেরকে বিনামূল্যে নিজ উদ্যোগে সচেতন, স্বনির্ভর এবং বেকারত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য এগিয়ে এসেছিল। এটা একমাত্র দেশপ্রেম। এই দেশপ্রেম বোধ প্রত্যেকটা জনপ্রতিনিধির এবং প্রত্যেকটা ভারতীয় নাগরিকের ভেতরে থাকতে হবে এবং সেটা কাজের মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে, প্রচারের দরকার নেই। সোনারপুর উত্তরে আমি শুধু পরিষ্কার করবার প্রাবিধান রয়েছে। মহিলাদেরকে আমি মনে করি না সমাজের কোনো আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। নারী পুরুষ অর্ধনারী হিসেবে বলা হয় কেন? স্বয়ং ভোলেনাথের একদিকটা যদি মা পার্বতী হন, তো আরেক দিকটি স্বয়ং ভোলেনাথ নিজে। অর্থাৎ প্রকৃতির মধ্যে যত কিছু ছড়িয়ে আছে সবই প্রকৃতির অংশ। তাই নারী আলাদা কেউ নয়, নারীর সমান অধিকার হওয়া উচিত। সেই সপক্ষে আমি সমর্থন নিয়ে, সংবিধানও তাই বলে। অন্যথায় এর যদি বিকল্প কিছু জায়গা তৈরি হয় তাহলে নিশ্চয়ই আমরা প্রতিবাদ করব আইনের পথে, গণতান্ত্রিক পথে। আরেকটি কথা বলতে হয়, এই নির্বাচনে আপনি খেয়াল করে দেখুন না, এরা সামনে বলে নারী প্রেমী, এরা বলে সামনে নারীদের সুরক্ষা, আমরা ভীষণ চিন্তিত। কোথায় কোথায় সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় নিষিদ্ধ পল্লী কলকাতা শহরে, কোথায় এই সব থেকে বড় এক চরম অমানবিক প্রশ্ন, এক সাংবিধানিক প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি ছুঁড়ে দিতে চাই এবং এটার উপরে আমরা কাজ করব। আমরা জয়ী হলে নারী আমার ঘরের মা, বোন, ছেলে, সন্তানের মতোই, পরিবারের সকল অংশের মতোই সমান অধিকার পাবে। কোনো বিকল্প রাস্তা নেই। প্রত্যেকটা দলে দেখুন, নারী নেই বললেই চলে, জনপ্রতিনিধি নেই বললেই চলে। কোথায় সমান থাকা উচিত 50%? কোথায় সেখানে? পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে, বিধানসভা থেকে পার্লামেন্ট কতজন আছে? আমরা 30% মতো দেখতে পাচ্ছি না। নারীরা কি নেই? এটা শরীয়তি আইন কিন্তু পশ্চিমবঙ্গে চলে না, ভারতবর্ষে চলে না। যে নারীদেরকে, আমি মুসলিম সম্প্রদায়ের নারীদেরকেও সম্মান করি, কোনো বিভেদ নেই, তাদেরকেও এগিয়ে আসতে হবে। বোরকা প্রধান তাদের ব্যক্তিগত জীবনশৈলী, কিন্তু সমান সুযোগ দিতে হবে। শুধু গুন্ডাগুলো পারপার দল পাল্টে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করবে আর নারীদেরকে ঘরে বসিয়ে রেখে বড় বড় কথা বলবো, এটা কিন্তু চলবে না। আমরা সেই সংস্কার করব আমাদের দলের মধ্যে দিয়ে, আমাদের কাজের মধ্যে দিয়ে। এসআই আমি ব্যক্তিগতভাবে যে হাজার হাজার বাড়িতে গেছি এবং আইনজীবী হিসাবে যে কেসগুলো আমার সামনে রয়েছে, এসআই নিয়ে নির্বাচন কমিশন যথাযথ দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা এবং সুযোগ্যতার সঙ্গে পালন করতে ব্যর্থ হয়েছে। এসআই যাদের উপরে দায়িত্ব দিয়েছে, আমি নির্বাচন কমিশনের অযোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না, তাদের অধিকার নিয়ে বা মনোবৃত্তি নিয়ে প্রশ্ন করছি না। আমি তো দেখছি নির্বাচন কমিশনের কর্মসূচিতে যারা যুক্ত রয়েছেন এখন আমাদের এই ভোট কর্মসূচিতে, তারা যথেষ্ট আন্তরিক, সহযোগিতা সম্পন্ন। কিন্তু যে বিএলআররা ছিলেন তারা সবাই টিপসই দেওয়ার মতো, কেউ বা 8 পাস ডিগ্রি হয়তো কোথাও থেকে জোগাড় করে নিয়েছে, দেখবেন হয়তো সার্চ করে ধরা পড়বে। তারা ফর্মটা পড়তেই পারে না, মিসলিড করে গেছেন, ফর্মগুলো ফিল আপ করে গেছে তারা। এবং বেশ কিছু পদক্ষেপ আপনি ঠিকই বলেছেন, আমরা অনেকটা সময় ওখানে দিতে বাধ্য হচ্ছি। যেমন
আমাদের ইনকামের ওপর যে এক্সপেন্ডিচার, কোথায় কি খরচ হচ্ছে সেটা অডিট হচ্ছে, সেটা পাবলিক ডোমেনে চলে যাচ্ছে। সেখানে IRS উচ্চ আধিকারিকরা থাকছেন এবং WBCS আধিকারিক, IS আধিকারিকরা থাকছেন, ফিনান্স অবজারভার রয়েছে এবং অবজারভার রয়েছেন, জেনারেল অবজারভার রয়েছেন, আরও সাহেবরা রয়েছেন। এরা যেভাবে পুরো বিষয়টা দেখছেন সেটার ভেতরে কতগুলো খুব দেখেছেন। তাদের প্রক্রিয়া নিয়ে আমার কিছু বলার নেই, আইন তো আইনের কথা বলবে, তারা আইনানুগভাবে যেটা ভালো মনে করছেন। কিন্তু ক্যান্ডিডেট বা তার এজেন্ট কিংবা তার অথরাইজ পার্সনকে যেতে হচ্ছে এই হিসেব দেখানো, হিসেবে কোথায় যেন একটা গলদ থাকছে। আমি দেখেছি ঘুরতে গিয়ে এমন একটি দেয়াল বাকি নেই, বাথরুমের সামনের অংশ থেকে যেখানে লোকে দাঁড়িয়ে রাস্তাঘাটে টয়লেট করে সেই অংশটা পর্যন্ত ফাঁকা নেই, এত বিজ্ঞাপন পড়েছে। কিন্তু নির্বাচন কমিশন যে খাতাটা দিয়েছে এক্সপেন্ডিচার লিস্ট, সেটা 2 তারিখ থেকে, আর এই কাজগুলো হয়ে গেছে আরো 2 মাস আগে থেকে অধিকাংশ সরকারি দলের। তাই এখানে আমি মনে করি কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, তার অ্যাসেসমেন্ট হচ্ছে না, তার ফিনান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ড আছে, কোথা থেকে এসছে, কি হচ্ছে, সেটা কিন্তু এই খাতার মধ্যে থাকছে না। এটা একটা বড় বিষয়। আমি ক্ষোভ প্রকাশ করছি না, জনস্বার্থে নাগরিকদের সচেতন করার উদ্দেশ্যে এবং নির্বাচন কমিশনের কাছে আমি করজোড়ে আবেদন করছি, এই বিষয়গুলিকে আপনারা আইনের আওতাভুক্ত করুন এবং যে প্রার্থীকে লিমিটেশন দেওয়া হয়েছে 40 লক্ষ টাকা বেশি খরচ হবে না। আরে 40 লক্ষ টাকা অনেক আগেই খরচ করে বসে আছেন। তারপরে একটা কথা বলি, অটো, টোটো ইত্যাদি বিভিন্ন ইউনিয়নের মধ্য দিয়ে তারা জোরপূর্বক দখল করে রেখেছে, সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে। বহু অটো টোটোওয়ালারা, রিক্সাওয়ালারা এগিয়ে আসছেন, ঠিক আছে আপনার বিজ্ঞাপন দিন না, আমিও দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আসছে না এখানে এই নির্দিষ্ট পার্টি ছাড়া নির্দিষ্ট ইউনিয়নে হুইপ আছে, আর কারোরটা দেওয়া যাবে না। এটা কিসের সংবিধান, এটা কিসের গণতন্ত্র? এখানে নির্বাচন কমিশন নির্বাক। আমরা প্রচারের জায়গা পাচ্ছি না, কিন্তু পাশাপাশি এই পরিকাঠামো পরিবর্তনের দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের নয়, এই দায়িত্ব আমাদের সংবাদ মাধ্যমের, আমাদের জনপ্রতিনিধিদের, আমাদের জনগণদের এবং বিশেষ করে যুব সমাজকে একত্রিত হতে হবে।